জুজু প্রধান বিচারপতি জাস্টিস খান্না, বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশেই কিন্তু রীতিমতো ছাড়কার হয়ে গেছে একেবারে 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ। কারণ ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। যে অযোগ্যদের লিস্ট দেওয়া হয়েছে তার বাইরেও যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা নাই সেটা প্রমাণ করতে ব্যর্থ এসএসসি। অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকার যে সংখ্যা জানিয়েছে এসএসসি, তার মধ্যে যে কেউ অযোগ্য নাই সেই প্রমাণটা দিতে পারেনি এসএসসি। তাই অযোগ্যদের সাথে সাথে কপাল পুড়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, যারা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরও চাকরি বাতিল হয়ে গেছে। তার মধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তারা আবার পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারবে, কিন্তু যারা অযোগ্য তাদের চাকরির টাকা ফেরত দিতে হবে। যে বেতন পেয়েছেন সেই টাকা ফেরত দিতে হবে 12% সুদে, এবং তারা আর পরীক্ষায় বসতে পারবেন না। অর্থাৎ তাদের কপাল কিন্তু একেবারেই পুড়ল। তার মধ্যেই কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হওয়ার আগে সুপ্রিম কোর্টে একাধিক ঐতিহাসিক রায় দিয়ে গোটা দেশে নজির সৃষ্টি করেছেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে যখন এসএসসির চাকরি বাতিল মামলা বারবার পিছিয়ে যাচ্ছিল, যখন একবারের জন্য শুনানি হচ্ছিল না, প্রথম একবার দুবার দীর্ঘ শুনানির পর রীতিমতো যখন কোমায় চলে যাচ্ছিল এই এসএসসি চাকরি বাতিল মামলা, ঠিক সেই মুহূর্তে বিচারপতির পদ থেকে অবসর নেন ডিওয়াই চন্দ্রচূড়। চন্দ্রচূড় যুগের অবসানের পর আশার আলো দেখতে শুরু করেন বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমনকি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারাও তারা আর্জি করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই মামলাটি দ্রুত শুনানি করে নিষ্পত্তি করার জন্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এই মামলার শুনানির ক্ষেত্রে প্রথমেই যে দুটি পয়েন্ট উল্লেখ করেছিলেন, যে তিনি দুটি বিষয় দেখবেন, হয় প্রত্যেকের চাকরি বাতিল হবে যদি প্রমাণ দিতে না পারে, তা না হলে যদি যোগ্য অযোগ্য আলাদা করতে পারে এসএসসি রাজ্য, তাহলে অযোগ্যদের চাকরি বাতিল হবে, যোগ্যদের চাকরি বহাল থাকবে। কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করতে ব্যর্থ রাজ্য এসএসসি। তার মধ্যেই কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে 26,000 শিক্ষক শিক্ষিকার। আর এবার কাঁপুনি শুরু হয়ে গেছে রাজ্য তথা বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের, কারণ একটাই জুজু জাস্টিস খান্না। বিচারপতি খান্নার এজলাসে ফের রিভিউ পিটিশন দাখিলের তোড়জোড় শুরু করতেই বড় বাধা, পিছিয়ে আসছে রাজ্য। সুপ্রিম কোর্টে ফের যাওয়ার তোড়জোড়, চাকরি বাতিল নিয়ে রিভিউ পিটিশন দাখিল হতে চলেছে। রিভিউ পিটিশন দাখিল সেই জাস্টিস খান্নার কাছেই করতে হবে, কিন্তু জাস্টিস খান্না যেহেতু রায় দিয়েছেন, তার কাছে রিভিউ পিটিশন দাখিল করে কতটা কি সুরাহা হবে সেই চিন্তাতেই কিন্তু এবার নয়া চালে রাজ্য এবং নয়া চালে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা কিছুটা হলেও ব্যাকফুটে গিয়ে এবার কিন্তু নয়া চালে যা পদক্ষেপ রাজ্যের, তাতেই কিন্তু রীতিমতো তোলপাড়। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনা, রিভিউ পিটিশন নিয়ে রাজ্য সরকারের অন্দরমহলে চিন্তাভাবনা শুরু হয়েছে। অন্যদিকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ে যারা নির্দোষ বা আনটেন্টেড হয়েও চাকরি হারিয়েছেন, তারাও সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, রাজ্য সরকার সেক্ষেত্রে এই নির্দোষ চাকরি হারাদের আর্জিকে সমর্থন জানাতে পারে। তাৎপর্যপূর্ণ হল, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 13ই মে অবসর নিচ্ছেন। রাজ্য সরকার বা চাকরি হারাদের পক্ষ থেকে রায় পুনর্বিবেচনার আর্জি দায়ের হলে তারপরই হবে বলে আইনজীবীরা মনে করছেন, কারণ বর্তমান প্রধান বিচারপতির আমলেই তাঁর রায়ের পুনর্বিবেচনার আর্জিতে কোনো সুরাহা মেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। অর্থাৎ সেই জুজু জাস্টিস খান্না, তার আমলে রিভিউ পিটিশন দাখিল হলে সেই মামলা প্রথমেই খারিজ করে দেবেন তিনি, তখন আর কিছু করার থাকবে না। তাই জাস্টিস খান্না 13ই মে অবসর নেওয়ার পরপরই কিন্তু এই রিভিউ পিটিশন দাখিল করার পথে হাঁটতে চলেছে রাজ্য। অর্থাৎ নয়া চালে কিন্তু এবার চাকরি বাঁচাতে রাজ্য। তার মধ্যেই কিন্তু
সুপ্রিম কোর্টের রায়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খারিজ হয়েছে। সুপ্রিম কোর্ট তাদের দুটি স্পষ্ট শ্রেণীতে ভাগ করেছে। একটি শ্রেণী হলো দাগি বা টেন্টেড, আরেকটি গোষ্ঠী নির্দোষ বা আনটেন্টেড। এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ভেদাভেদ গুলিয়ে দিয়ে সবাইকে বঞ্চিত তকমা দিতে চাইছেন। বাস্তব হলো সুপ্রিম কোর্ট তার রায়ে স্পষ্ট ভাষায় গোটা নিয়োগ ব্যবস্থার অনিয়মের দিকে আঙুল তুলে দিয়েছেন। কিন্তু মনে করা হচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব তা ধামাচাপা দিয়ে আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পর্যন্ত কোনো অস্থায়ী ব্যবস্থা তৈরি করতে চাইবে, যাতে রাজনৈতিকভাবে এর খেসারত দিতে না হয়। সুপ্রিম কোর্টের মামলায় চাকরি হারা নির্দোষ শিক্ষক শিক্ষা কর্মীদের এক আইনজীবী বলেন, কেন গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে হলো? সুপ্রিম কোর্ট তার রায়ে তো স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে দিয়েছে, যেখানে গোটা নিয়োগ প্রক্রিয়া ব্যবস্থাতেই অনিয়ম থাকে সেখানে সব সময়ই আদালত গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের পথেই হাঁটে। যেখানে কিছু প্রার্থী দুর্নীতির পথে চাকরি পান সেখানে শুধু দাগিদের চাকরি যায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির প্রমাণ পেয়েছে বলেই সকলের চাকরি খারিজ করেছে। প্রশাসনিক দুর্নীতিরই খেসারত নির্দোষ চাকরিরতদের দিতে হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন স্কুল সার্ভিস কমিশন স্বশাসিত সংস্থা, সেখানে রাজ্য সরকার মাথা গলায় না। সুপ্রিম কোর্ট নির্দোষ চাকরিহারাদের আইনজীবীদের বক্তব্য শীর্ষ আদালত স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদের দিকেও আঙুল তুলেছে। নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে জন্য স্কুল সার্ভিস কমিশন যতজনের নাম সুপারিশ করেছে রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদ তার থেকে বেশি জনকে নিয়োগ করেছে। মোট 25,735 জনকে রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছিল। তাদের মধ্যে 2,355 জনের নাম স্কুল সার্ভিস কমিশন সুপারিশই করেনি। নবম দশমের শিক্ষক হিসাবে কমিশন 11,425 জনের নাম সুপারিশ করেছিল। মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেই জায়গায় 12,946 জন বা অতিরিক্ত 1,071 জনকে নিয়োগপত্র দিয়েছিল। একাদশ দ্বাদশ শিক্ষক পদেও সুপারিশের থেকে অতিরিক্ত 199 জন, গ্রুপ সি পদে অতিরিক্ত 416 জন, গ্রুপ ডি পদে অতিরিক্ত 669 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আদালতে পর্ষদ বলেছে তারা সুপারিশ মেনেই নিয়োগপত্র দিয়েছে। কমিশন তার বিরোধিতা করে বলেছে তারা ওইসব অতিরিক্ত নিয়োগের সুপারিশ করেনি। অনেক পরে রাজ্যের এই দুই সংস্থা এক অবস্থানে আসার চেষ্টা করেছে, কিন্তু তার আগেই গোটা ব্যবস্থার অনিয়ম স্পষ্ট হয়ে গেছে। চাকরিরত শিক্ষকদের হয়ে সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী বলেন, রাজ্য সরকার গোড়াতেই সুপ্রিম কোর্টে বলেছিল এই মামলায় ব্যাপক দুর্নীতি হয়েছে। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে মেনে নিয়েছে 1,498 জনকে প্যানেলের বাইরে থেকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। 926 জনের মেধা তালিকায় নাম শেষের দিকে থেকে প্রথম দিকে আনা হয়েছে। 4,091 জনের ওএমআর সিটে কারচুপি থাকলেও তাদের নাম নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। এদের মধ্যে 239 জনের নাম হয় মেধা তালিকার শেষ দিকে প্রথমে নিয়ে আসা হয়েছে অথবা তাদের নাম প্যানেলেই ছিল না। এখান থেকেই স্পষ্ট গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে ছেলে খেলা হয়েছে। আর সেই কারণেই সুপ্রিম কোর্ট নির্দোষদের বেতন ফেরত দিতে হবে না বলে সুরাহা দিলেও গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাধ্য হয়েছে। মামলার সঙ্গে যুক্ত এক প্রবীণ আইনজীবী বলেন, প্রধান বিচারপতির রায়ে স্পষ্ট বলা হয়েছে তথ্য নির্ভর তদন্তে গোটা ব্যবস্থার অনিয়ম উঠে এলে যেমন জালিয়াতি বা প্রতারণা, তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। তার ফল হলো সমস্ত নিয়োগ বাতিল। রায়ে এ কথাও বলা হয়েছে নির্দোষ প্রার্থীদের অসুবিধা হলেও যখন গোটা নিয়োগ প্রক্রিয়ার বড় মাপের এবং গভীর কারচুপির প্রমাণ মেলে তখন নির্বাচন প্রক্রিয়ায় পবিত্রতা রক্ষা করাও জরুরি। ওই আইনজীবীর যুক্তি, সুপ্রিম কোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি নিয়ে প্রশ্ন তুলে থাকলে তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে। তাছাড়া পশ্চিমবঙ্গের শাসক দলের এক নেতা আগেই মন্তব্য করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে নিয়োগ প্রক্রিয়া থেকে টাকা তুলেছেন তা 2021 বিধানসভা নির্বাচনের আগেই দল জানত। তার মধ্যেই কিন্তু তোলপাড় একেবারে গোটা রাজ্য। আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী যে তথ্য উঠে এলো তাতে কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার আমলে রিভিউ পিটিশন দাখিল করলে তা কিন্তু নেমেষেই মুহূর্তেই খারিজ হয়ে যাবে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 13ই মে অবসর নিতে চলেছেন। নতুন প্রধান বিচারপতি আসার পর এই মামলা উঠলে প্রাক্তন প্রধান বিচারপতির যে নির্দেশ, যে পর্যবেক্ষণ, যে দুর্নীতি ছত্রে ছত্রে, সেটা কাটিয়ে
নয়া প্রধান বিচারপতি যে এই রিভিউ পিটিশন খারিজ করবে না তার কোনো গ্যারেন্টি নেই। আদৌ রিভিউ পিটিশন গ্রাহ্য হবে কি না সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ যে বিচারপতি আসুন না কেন, আইনের কাছে তাদের হাত পা কিন্তু বাঁধা। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি যে পর্যবেক্ষণ, যে রায় দিয়ে গেছেন, সেই রায়কে পাল্টে দেওয়া কোনো প্রধান বিচারপতির ক্ষেত্রে সম্ভব কিনা সেই প্রশ্নটাই উঠে গেছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন? রাজ্য সরকার এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা জাস্টিস খান্নার ভয়ে 13ই মের আগে রিভিউ পিটিশন দাখিল করবে না এমনই সিদ্ধান্ত নিচ্ছে। 13ই মে জাস্টিস খান্না অবসর নিলে পরের যিনি প্রধান বিচারপতি আসবেন বা যে বিচারপতির হাতেই এই মামলা যাক না কেন, এই মামলায় কতটা সুরাহা মিলতে পারে? জাস্টিস খান্নার নির্দেশ কি পাল্টে দেওয়া যায়, পাল্টে দেওয়া যাবে ভবিষ্যতে? বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কী হতে চলেছে এই মামলায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।